আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি হচ্ছে সন্ধি নিয়ে। সবাই হয়তো জানা আছে সন্ধি শব্দের অর্থ প্রাথমিক কিছু আলোচনা করব। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। এগুলো কি পরীক্ষা আসবে? না, এগুলো পরীক্ষা আসবে না। শুধু আমরা একটা বিষয় পড়াতে গেলে একটা বিষয়ের পরিচয় দেওয়া দরকার হয়, সেজন্যই এই বিষয়টার পরিচয়টা দিয়ে দিলাম। সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। অন্যভাবে বলা যায় সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি, এভাবে বলা যায়। তো আমরা একটু সন্ধিটা চিনব কিভাবে, আমরা একটা উদাহরণ দিয়ে আমরা আজকে সন্ধি ক্লাসটা শুরু করব। বিদ্যালয়। আমরা যখন ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 আমরা যখন পড়তাম তখন আমরা কিছুই জানতাম না, আমরা সন্ধিও চিনতাম না। কিন্তু আমরা একটা জিনিস চিনতাম, যদি আমাদের শিক্ষকরা আমাদেরকে যখন বলা হতো যে বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ করো, আমরা বলে দিতাম সরাসরি বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়। আমরা কিন্তু এই সন্ধি বিচ্ছেদটা কিন্তু আমরা বলে দিতাম বিদ্যা যোগ আলয়। আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ সন্ধি কখনো পড়িও নাই, বা সন্ধি পড়লেও তেমন বোঝার চেষ্টা করি নাই। শিক্ষক আমাদেরকে পড়াইছেন, আমরা শুনে গেছি এতটুকু। কিন্তু আমরা বিদ্যালয় বলার সাথে সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমার সাথে ক্লাসে যুক্ত আছেন, সবাই কিন্তু বলার সাথে সাথে বলতে পারবেন যে বিদ্যা যুগ আলোয় বিদ্যালয়। যারা একদম সন্ধির নাম শুনেন নাই, সন্ধি জানেন না, কিছু জানেন না, সেও কিন্তু বলতে পারবে যে বিদ্যা যুগ আলোয় বিদ্যালয়। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যুগ আলোয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বিদ্যা যুগ আলোয় এটার নাম হচ্ছে সন্ধি। সন্ধি বিচ্ছেদ। বিদ্যালয়টা হচ্ছে সন্ধি, সন্ধি সাধিত শব্দ। সন্ধি সাধিত শব্দ অনেক সময় সমাজসাধিত শব্দে রূপান্তরিত হতে পারে। যেমন বিদ্যালয়টা আমরা সমাজসাধিত যদি শব্দ বলতে পারি, যেমন বিদ্যা নিমিত্তে আলোয়। বিদ্যা নিমিত্তে আলোয়। সন্ধি সমাজসাধিত শব্দ হতে পারে। কিন্তু আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব, সন্ধি সম্পর্কে বুঝবো, সন্ধি কিভাবে চিনতে পারি, পরীক্ষার হলে গিয়ে কিভাবে আমরা অতি অল্প সময়ের মধ্যে সন্ধিটাকে বের করে নিয়ে আসতে পারি, সেই টেকনিকটা আজকে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হয় আমরা সেই বিষয়ে চলে যাব। সন্ধিকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে বাংলা সন্ধি, আরেকটা হচ্ছে তৎসম অথবা সংস্কৃত সন্ধি। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম অথবা সংস্কৃত সন্ধি। বাংলা সন্ধিকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটাকে স্বরসন্ধি বলা হয়, আরেকটাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। সংস্কৃত সন্ধিকে তিন ভাগে বিভক্ত করা হয়। একটাকে স্বরসন্ধি, আরেকটাকে ব্যঞ্জন সন্ধি, আরেকটাকে বিসর্গ সন্ধি। প্রিয় শিক্ষার্থী, যদিও একটু ছোট লেভেলের পড়া মনে হচ্ছে, যা খুব এগুলো সবাই জানে, কিন্তু ক্লাসটাকে যেন আমি চাই সবাই যেন একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই যেন বুঝতে পারে, সেজন্য আমি একটু লো লেভেল থেকে পড়ে আসতেছি। তাহলে বাংলা স্বরসন্ধি, সংস্কৃত স্বরসন্ধি অথবা তৎসম স্বরসন্ধি। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা প্রকারের মধ্যে আমরা দেখতে পাই বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মধ্যেই বাংলা স্বরসন্ধি থেকে প্রশ্ন আসতে দেখা যায় না।
আমরা দেখতে পাই সংস্কৃত স্বরসন্ধি থেকে বাংলা পরীক্ষার মধ্যে 100-তে 100 প্রশ্ন আসে, 100% প্রশ্ন আসে। সংস্কৃত থেকে পরীক্ষার মধ্যে, জব পরীক্ষার মধ্যে, সরকারি বলে বেসরকারি বলে সব পরীক্ষার মধ্যে সংস্কৃত থেকে 100% প্রশ্ন নিশ্চিত আছে। কিন্তু বাংলা থেকে বাংলা সন্ধি থেকে এখনো পর্যন্ত পরীক্ষার মধ্যে তেমন প্রশ্ন দেখা যায় না। তাহলে আমরা বাংলা সন্ধি থেকে বাংলা সন্ধি ছেড়ে দিব, সংস্কৃত সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। সংস্কৃত সন্ধি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বরসন্ধি। আজকে আমরা স্বরসন্ধি সম্পর্কে একটু বলি, একটু বলতে ভালো লাগে আমার, কারণ সবাই কিন্তু এক্সপার্ট না, সবাই কিন্তু জানে না স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি বলা হয় স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়। যেমন আমি বলেছিলাম যে আমরা ক্লাস 5 থেকে যেই শব্দ দিয়ে সন্ধি সাধিত শব্দকে আমরা বিচ্ছেদ করতে জানি, সেই শব্দের নাম হচ্ছে বিদ্যালয়। সেই শব্দের নাম কি? বিদ্যালয়। ব্যঞ্জন সন্ধি যদি আমরা বলি, ব্যঞ্জন সন্ধি যদি যদি আমি এক্সাম্পল বলি, যেমন দিগন্ত। যদি বিসর্গ সন্ধি বলি, নিশ্চয়। এখন আসেন স্বরসন্ধিকে যদি আমরা একটু বিচ্ছেদ করি, বিদ্যা যুগ আলোয়, বিদ্যা যুগ আলোয়। দিগন্ত যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, দিক যুগ অন্ত। নিশ্চয়। বিসর্গ যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি, নিযুগ ছয়, নিশ্চয়। এখন প্রিয় শিক্ষার্থী বলতে পারো যে স্যার, যে বিদ্যা যুগ আলোয়, দিক যুগ অন্ত, নিযুগ ছয়, এগুলো আমরা কিভাবে বের করব? আমরা বিদ্যালয় জানি, দিগন্ত জানি, নিশ্চয় জানি, কিন্তু সন্ধি বিচ্ছেদ বিদ্যা যুগ আলোয়, দিক যুগ অন্ত, নিযুগ ছয় আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস করার পর আপনারা স্বরসন্ধি থেকে, ব্যঞ্জন সন্ধি থেকে, বিসর্গ সন্ধি থেকে আপনারা যে শব্দ সন্ধি সাধিত শব্দ হবে, সেই শব্দ থেকে আপনারা সন্ধি বিচ্ছেদ মুহূর্তের মধ্যে করতে পারবেন। এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সরাসরি স্বরসন্ধি থেকে সন্ধি বিচ্ছেদ আজকে শিখব। স্বরসন্ধি থেকে সন্ধি বিচ্ছেদ আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কয়েকটা রুলস করবো আমরা। এই রুলস গুলো কেন পড়বো? এই রুলস গুলো এই জন্যই পড়বো যে এই রুলস গুলো পড়ার পর যখন আমরা এই রুলস গুলো পড়া শেষ হয়ে যাবে, তখন এই রুলস গুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা এই রুলস গুলো আর মনে রাখবো না। আমরা এখন বোঝার জন্য, কিভাবে সন্ধি বিচ্ছেদটা স্পষ্ট ক্লিয়ার ধারণা জানার জন্য আমাদেরকে আজকে কয়েকটা রুলস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হয়তো করার পর আপনার কোনো জানার দরকার নেই। বলবেন যে এত কঠিন বা এত এরকম মনে হচ্ছে, আমার এগুলো জানা, স্যার আমার পড়ায় এত বেশি মুখস্থ থাকে না। আপনার কোনো কিছু মুখস্থ থাকতে হবে না, আপনি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আমি যা বলি আপনি শুধু একটু মাথার মধ্যে একটু জায়গা করে দেন, আপনার মেমোরিটা একটু ক্লিয়ার করে দেন, খালি করে দেন। আমি যা বলি সেগুলো একটু সেট আপ করেন, দেখবেন ক্লাস শেষে আপনি সন্ধি নিয়ে আপনার যে ভয় ছিল, আপনার যে ভীতি ছিল, সে ভীতিতে কাটিয়ে যাবে। আমি 100% নিশ্চিত দিয়ে বলতেছি। দেখেন, আমরা সন্ধি বললাম যে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে আমরা সন্ধি বলা হয়। যেমন একটা মার্কার, এটা হচ্ছে মার্কারের মুখ, ঢাকনা, আর এটা হচ্ছে মার্কার। এই দুইটাই মিলে কিন্তু একটা সন্ধি হয়েছে। দুইটাই মিলে, এই দুইটার যোগসূত্র হচ্ছে ঢাকনা এবং মার্কার। এই দুইটার যোগসূত্র হচ্ছে এই ঢাকনার সাথে এই মার্কারের মুখের সাথে যোগসূত্র হচ্ছে এখানে।
সন্ধি হচ্ছে এখানে, যখন এটাই হচ্ছে বিচ্ছেদ, যখন আলাদা হয়ে যাবে খুলে ফেলবো, এটা হচ্ছে বিচ্ছেদ। যদি আমি কলম দিয়ে এক্সাম্পল বলি, এটা হচ্ছে কলমের ঢাকনা, এটা হচ্ছে কলম। এই কলম দুইটা মনে করেন এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ। এই দুইটা বর্ণের সংযুক্ত সম্পর্ককে সন্ধি বলা হয়। এই দুইটা বিচ্ছেদ, যেখানে বিচ্ছেদ হচ্ছে এখানে বলা হয় সন্ধি বিচ্ছেদ। প্রিয় শিক্ষার্থী, এটার একটা কিন্তু নাম আছে, এটা একটা কিন্তু অর্থ আছে। যেমন এটাকে আমরা ঢাকনা বললে যে কোনো কিছু ঢেকে নেওয়ার, ঘুরে নেওয়ার, আবৃত করার বস্তুকে বোঝানো হয়। আর এটাকে যখন আমরা কলম বলবো তাহলে আমরা বুঝতে পারি এটা একটা নাম আছে, এটা একটা অর্থ আছে। তাহলে দুইটার কিন্তু অর্থ আছে। সন্ধি বিচ্ছেদে দুই বিচ্ছেদে প্রথম বিচ্ছেদ, দ্বিতীয় বিচ্ছেদ, দুইটা বিচ্ছেদের কিন্তু অর্থ আছে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে সন্ধি বিচ্ছেদে দুই পাশে দুইটার কিন্তু অর্থ থাকবে, অর্থপূর্ণ হবে, তাহলে এটাই সন্ধি বিচ্ছেদ হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসি আমরা ক্লাসের মধ্যে। রুলস 1, অ অথবা আ যোগ অ অথবা আ ইকুয়াল আ হয়। অ অথবা আ যোগ অ অথবা আ ইকুয়াল আ হয়। প্রিয় শিক্ষার্থী, এটা কেমন জানি মনে হচ্ছে না? আরেকটু যদি আমি বলি, আপনাদের বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ যে বইটি রয়েছে, সে বই ব্যাকরণের মধ্যে লেখা আছে অ আকার কিংবা অ আকারের পরে অ আকার কিংবা অ আকারের অ আকার থাকলে উভয় মিলে আকার হয়। আমি আবার বলতেছি, অ আকার কিংবা আ আকারের পরে অ আকার কিংবা আ আকার থাকলে উভয় মিলে আ আকার হয়। এটা হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম যে রুলসটা আছে, এই রুলস, এটা আমি যখন পড়ছিলাম তখন আমার মাথায় আসে নাই যে অ আকার কিংবা অ আকারের পর অ আকার কিংবা অ আকার থাকলে উভয় মিলে আ আকার হয়। এটা আমি বলতাম এটা কি, এটা কিভাবে হয়, এটা আমার মাথায় আসতো না, তখন আমিও খুব বুঝতাম না। এখন আমি এখানে বলেছিলাম আজকে আমি সেই রুলসটাকে এভাবে লিখলাম যে অ অথবা আ যোগ অ অথবা আ ইকুয়াল আ হয়। প্রিয় শিক্ষার্থী, আমি এক্সাম্পল দিলে অবশ্য আপনারা বুঝতে পারবেন। সেই বিখ্যাত সন্ধি সাধিত শব্দ বিদ্যালয়, সেই বিখ্যাত সবার এই শব্দগুলো পরিচিত পরিচিত শব্দই বলবো। যথার্থ, নবান্ন, বিদ্যালয়, যথার্থ, নবান্ন। এখন আপনি এটাকে সন্ধি বিচ্ছেদ করেন, একটা হচ্ছে বিদ্য। আচ্ছা, এর আগে আরেকটা কাজ আসে, আমরা অ অথবা আ যোগ অ অথবা আ মিলে আ হয়। আমরা এই আটাকে এই দুইটা বর্ণের মিলনের ফলে আমরা এটা পেয়েছি। তাহলে এখানে এই শব্দের মধ্যে যে আকারটা আছে, আকার, সে আকারটা একটু কেটে নেন, তাহলে তাকে বিদ্য, লয়, যত, ত, নব, ন। তাহলে এগুলাকে যদি আমি লিখি ভাবে বিদ্য, তাহলে এখানে আকার কেটে দিলে থাকে লয়, এখানে যত, আকার কেটে দিলে থাকে টয়লেট, এখানে নব যোগ আর এখানে থাকে নয় নয়। শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আকার চলে যাওয়ার পর, কারণ এই দুইটা বর্ণের অ আ যোগ অ আ দুইটাই মিলে হয় আ, তো আ যখন আমি কেটে দিলাম, তুলে দিলাম, তাহলে এখানে বিদ্য থাকে আর এখানে লয় থাকে, এখানে যত থাকে, এখানে তৈরাত থাকে, এখানে নব থাকে, এখানে নয় নয় থাকে। তাহলে আমি লিখলাম। এখন আসেন যে আমি বলেছিলাম সন্ধি বিচ্ছেদে দুইটা বিচ্ছেদে কিন্তু পরিপূর্ণ অর্থ থাকবে। বিদ্য, এই সন্ধি বিচ্ছেদের পূর্বে আছে বিদ্য, বিদ্যর সাথে এখানে অ আছে, আও আছে। এখন আপনি কোনটা বসাবেন?
কি অ বসাবেন নাকি আ বসাবেন? বিদ্য, এখানে অ আছে, বিদ্যর কোনো অর্থ আছে? বিদ্যের কোনো অর্থ পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন সন্ধি বিচ্ছেদের পরে এখানে অ আছে, এখানে আ আছে, এখানে লয়, এখানে শুরুতে আপনি কি বসাবেন? কি অ বসাবেন নাকি আ বসাবেন? অ বসাতে পারেন, আও বসাতে পারেন, দুটোটাই সঠিক। আপনি কি এখন সঠিকটা বসাবেন নাকি ভুলটা বসাবেন? এটা হচ্ছে আপনার উপর। যদি আ বসাই তাহলে আমরা একটি পরিপূর্ণ অর্থ পাই, বিদ্যা। বিদ্যা অর্থ জ্ঞান, নলেজ। প্রিয় শিক্ষার্থী, লয় যদি আমি বলি, লয়ের শুরুতে যদি আমরা অ বসাই, লয়ের শুরুতে যদি আমরা অ বসাই, অর কোনো অর্থ নেই, অলয়ের কোনো অর্থ নেই। যদি আমরা বলি আলয়, আমরা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ পাই। আলয় অর্থ হচ্ছে ঘর, আলয় অর্থ ঘর। তাহলে বিদ্যালয় হচ্ছে সন্ধিসাধিত শব্দ, যেখান থেকে, যেই ঘর থেকে জ্ঞান বিতরণ করা হয় তাকে বিদ্যালয় বলা হয়। তাহলে বিদ্যালয় হচ্ছে সন্ধিসাধিত শব্দ। প্রিয় শিক্ষার্থী, যথার্থ। আকার যদি কেটে দিই, যত থাকে আর তয়ের থাকে। এখন আসেন আমরা সন্ধি বিচ্ছেদের প্রথম অ এবং আ, আমরা কি অ বসাবো নাকি আ বসাবো? আমরা অবশ্যই জানি যে জান্নাত এবং জাহান্নাম দুটাই কিন্তু সঠিক। আমরা কি জাহান্নাম চুজ করব? জাহান্নাম চুজ করলে আমাদের ক্ষতি, আর যদি আমরা জান্নাত চুজ করি তাহলে আমাদের জন্য উপকার, আমরা সুখে শান্তি থাকতে পারবো, আমাদের পুরস্কার আছে। তেমনি ভাবে আপনি কি অ বসাতে পারেন, আও বসাতে পারেন, কিন্তু আপনি কোনটা বসাবেন যেটা সঠিক? আপনি যদি এখানে আকার বসান তাহলে যথা, এটা একটা অর্থ আছে, এখানে একটা অর্থ আছে। এখন টয়লেট, এখানে কি আ বসাবেন নাকি অ বসাবেন? আপনি অবশ্যই অ বসাবেন, কারণ অ বসালে একটা অর্থ আছে, অর্থেরই একটা অর্থ আছে। প্রিয় শিক্ষার্থী, নব আসেন, নবর জায়গায় যদি আপনি আ বসাবেন, আমরা কি নবা বলি? না, নবা বললে ভুল হবে। কিন্তু রুলস আপনি বসাতে পারেন, কিন্তু নবা বললে ভুল হবে। আপনি নব বলবেন। আর নয়নের আগে আপনি কি আ বসাবেন নাকি অ বসাবেন? অবশ্যই অ বসাবেন, কারণ অন্য অর্থ হচ্ছে ভাত, অন্য অর্থ ভাত। তাহলে নব মানে হচ্ছে নতুন, অন্য অর্থ হচ্ছে ভাত। নবান্ন, আমরা একটা উৎসব দেখতে পাই, নবান্ন উৎসব, যে যখন ডিসেম্বর মাস যখন আসে, শীতকালীন সময়ের মধ্যে জমিন থেকে যখন ধান শুকিয়ে যখন চাউল করা হয়, শীতকালীন কিছু পিঠা বানানো হয়, যেটাকে পিঠা উৎসব বলা হয়, নবান্ন উৎসব। নবান্ন আমরা দেখতে পাই, নব হচ্ছে নতুন, অন্যত হচ্ছে ভাত। নবান্ন নতুন চাউলের ভাত, নবান্ন উৎসব, পিঠা বানানো হয় উৎসবের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি আজকে আমরা যদি প্রথম রোজটা যদি ভালো করে বুঝতে পারি, আমাদের শেষের বিষয়গুলো আমরা খুব সহজ পাবে আমরা বলে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা রোজ দ্বিতীয় নম্বর রোজ করব, অ অথবা আ যোগ রস্বই অথবা দীর্ঘই সমান কি হয়? এ হয়। অ অথবা আ যোগ রস্বই অথবা দীর্ঘই সমান এ হয়। প্রিয় শিক্ষার্থী, অ অথবা আ যোগ রস্বই অথবা দীর্ঘই সমান এ হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যদি সর্বপ্রথম যদি একটা উদাহরণ বলি, এটা আসলে সবার জানা আছে। এখন 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 কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই উদাহরণগুলো অবশ্যই বলতে পারবেন। এখন আপনারা নিজে নিজে বলতে পারবেন। শুভেচ্ছা, শুভেচ্ছা, যথেচ্ছা, আমরা বলি না শুভেচ্ছা, যথেচ্ছা বা যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী, যথেষ্ট, শুভেচ্ছা, শুভ, যদি আমরা অ অথবা আ যুক্ত বর্ণ যুক্ত রস্বই দীর্ঘই মিলে যদি এ হয়,
এই এটা যদি পরিণত হয় আমরা এইটাকে কেটে দিব, এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর তাহলে আমার এখানে কি থাকে? শুভ। আর এখানে থাকে ছয় ছ আকার। এখানে শুভ থাকে আর এখানে ছয় ছ আকার থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি সন্ধি বিচ্ছেদের পূর্বে অ এবং আ আছে, আমরা কি কখনো শোভা বলি? শোভা, শোভা বলি? শুভ, আমরা বলি শুভ। একটা ভালো, শুভ বলি আমরা, শোভা বলি না। শুভ, শুভর অর্থ আছে ভালো। আর যদি আমরা কখনো ইচ্ছা বলি না, ইচ্ছা কখনো বলি না, আমরা বলবো কি? ইচ্ছা। আমরা কি বলি? ইচ্ছা বলি। আমরা কখনো ইচ্ছা বলি না। তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। যত এটা কেটে দিলে ছয় ছ আকার। আমরা বলি যথ নাকি যথা? যথা যোগ ইচ্ছা বলি, ইচ্ছা বলি না। যথা যোগ ইচ্ছা বলি। আর যদি আমরা যথেষ্ট বলি তাহলে আমরা কি বলবো? যথা নাকি যথ? বলেন, আমরা কি যথা বলি নাকি যথ বলি? যথা, যথা কিন্তু অর্থ আছে। আর মূর্ধন্য সহিত আমরা কিন্তু ইষ্টা বলি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট, যথাযুগ ইষ্টা, যথেষ্ট। এখন আপনাদেরকে আজকে দ্বিতীয়তম রুলসের একটা এক্সাম্পল দিব। দেখি আপনারা সবাই এক্সাম্পলটা আমাকে করে দেখান। ডাকেশ্বরী, ডাকেশ্বরী থেকে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করে দেখান, যেটা 17তম, এই রিসেন্টলি 17তম নিবন্ধন, 17তম নিবন্ধন প্রবর্ষকে আসছে লেকচারে। ডাকেশ্বরী, ডাকেশ্বরীর সন্ধি বিচ্ছেদটা আমাকে একটু করে দেবেন। ডাকাযোগ ঈশ্বরী, কারণ এখানে যদি আপনি ঢাকার মধ্যে যদি আপনি এই এগারটা যদি কেটে দেন তাহলে তাকে তো শুধু ঢাক, কারণ ঢাক যোগ শরী, এটা তো দীর্ঘই হবে না, ঈশ্বরী হবে। কি হবে? সরি, এটা রস্যি হবে না, ঈশ্বরী হবে না, এটা ঈশ্বরী হবে। আর এটা কি? এটা ঢাক। আর এটি ঢাকা, এটা তো ঈশ্বরী বলতে ঈশ্বরের জন্য যে ঢাক, ঢাক মানে ঢোল, ঢাক মানে কি? ঢোল। এটা অর্থ থাকতে হবে। আপনার পরবর্তী সন্ধি বিচ্ছেদে প্রথম সন্ধি বিচ্ছেদ, প্রথম বিচ্ছেদের সাথে দ্বিতীয় বিচ্ছেদের একটা অর্থপূর্ণ থাকতে হবে। আপনি এখানে ঢাকা বললে একটা স্থান বোঝায়, একটা স্থান। ঢাক যোগ ঈশ্বরী। আমরা আরেকটা সন্ধি, আরেকটা রুলস করবো, রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3, আপনাদের এই রুলস গুলো মনে রাখতে হবে না। ক্লাস শেষে দেখবেন আপনারা নিজেরাই রুলস ছাড়া, কোনো নিয়ম ছাড়া আপনারা বলতে পারবেন যে সন্ধি বিচ্ছেদ, এটা অটোমেটিক বলতে পারবেন, এটা অটো বলতে পারবেন। স্বর ও আ, হ্রস্ব দীর্ঘ ইকুয়াল ও হয়। অ আ যোগ উ, হ্রস্ব দীর্ঘ ইকুয়াল ও হয়। শিক্ষার্থী, সূর্যোদয়, আমরা বলি সূর্যোদয়, সূর্যোদয়। আমরা বলি চতুর্থী, আমরা বলি নরোত্তম। শিক্ষার্থী, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সূর্য, আমরা এখানে ওকার কেটে দিব, ওকার কেটে দিলাম, তাহলে দেখে সূর্য যোগ দয়, সূর্য
যুগদ্বয়, আর এখানে থাকে যত যোগ চিত বা চিত, এখানে থাকে নর যোগ তম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কোনটা সঠিক হতে পারে, অ নিব নাকি আ নিব? আমরা তো সূর্যা বলি না, সূর্যা বলি কেউ কেউ সূর্যা বলি না, সূর্যা বলি না, আমরা বলি সূর্য। মাশাআল্লাহ, আমরা বলি সূর্য। এখানে আমি করার আগে দেখতেছি ওয়াজি হারুমান আবা তারপর সেজান অনেকেই আনসার করে ফেলতেছে সূর্য। আমরা কেউ উদয় বলি না, উদয় বলি না, আমরা বলি উদয়। আমরা কি বলি? উদয় বলি। আমরা বলি যথা, এখানে আ হবে। আমরা বলি উচিত, যথা উচিত। আমরা বলি নরা বলি না, কেউ কি নরা বলে? কেউ কি নরা বলে? আপনি শুনেছেন নরা বলতে? নর। আমরা উত্তম বলি, আমরা কি বলি? উত্তম বলি, নরোত্তম। যে আপনারা যদি এগুলো বুঝে থাকে, সবাই কি 3 নম্বর রুলস পর্যন্ত আমরা বুঝে আসছি? আমরা বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করুন তো 3 নম্বর রুলস পর্যন্ত আমরা বুঝছি কিনা। আমরা আরেকটা রুলস পড়ব, যেটা হচ্ছে অ যোগ আ রি সমান আর, সরি অর, অ অথবা আ যোগ রি ইকুয়াল অর, অ অথবা আ যোগ রি ইকুয়াল অর। আপনাদের বাংলা ব্যাকরণ বই কি লেখা আছে জানেন? অ কিংবা আকারের পরে রিকার থাকলে উভয় মিলে অর হয়। আচ্ছা, আমি বলেছি অ অথবা আ যোগ রি ইকুয়াল অর হয়। আমরা উত্তম, আমরা বলি উত্তমর্ণ, আমরা বলি অধমর্ণ, আমরা বলি কিনা উত্তমর্ণ অধমর্ণ, আমরা বলি কিনা? দিদি বলেন, উত্তমর্ণ অধমর্ণ আমরা বলি কিনা? তাহলে এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে যাই অর, আচ্ছা আমি বলি, যদি আমরা অরটাকে যদি কেটে দিই, অরটাকে যদি আমরা কেটে দিই, অর মানে হচ্ছে অদম এবং নৈরাট। উত্তম, এখানে থাকে মূর্ধন্য। আমরা যদি রেপটা কেটে দিই, অরটা যদি কেটে দিই, তাহলে উত্তম, কেউ কি উত্তমা বলবে? উত্তম, উত্তমা হবে উত্তম। আর তাহলে সন্ধি বিচ্ছেদের পরে যোগ হবে কি? রি, রি যোগ মূর্ধন্য ঋণ। আমরা বলবে অদম, কেউ অদমা বলে না, অদম। তাহলে আর এখানে থাকে মূর্ধন্য, তাহলে এখানে যুক্ত হবে ঋ, ঋণ। অদম যুগ ঋণ, উত্তম যুগ ঋণ, অদম যুগ ঋণ। দুইটারে কিন্তু সন্ধি বিচ্ছেদের প্রথম এবং শেষের দুইটারে কিন্তু অর্থপূর্ণ পাওয়া যাবে। আপনি যদি অর্থপূর্ণ পান তাহলে মনে করবেন এটা সন্ধি বিচ্ছেদ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি একটা বলি, এই চতুর্থ রুলস থেকে আপনারা একটা করেন দেখি, বলেন এই যদি চতুর্থ রুলসটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন আপনি এটার সপ্তর্ষি, সপ্তর্ষি, আপনি আমাকে বলেন দেবর্ষি। দেখি আমাকে এগুলো আপনারা সন্ধি বিচ্ছেদ করে দেখান।